বিয়ের আসর থেকে পালিয়ে লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে একটা সিটে বসতেই পাশে থাকা ব্যক্তিকে দেখে আমার আত্মা কেঁপে ওঠে। যার ভয় বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি সেই ব্যক্তিটি আমার পাশে বসা। আমার পাশে বসা ব্যক্তিটি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তা বুঝতে পেরে তাড়াতাড়ি সেই সিট ত্যাগ করার জন্য উঠতেই আমার পাশে বসা ব্যক্তিটি আমার হাত চেপে ধরে। এখান থেকে এক পা নড়লে তোর পা ভেঙে আমি হাতে ধরিয়ে দিব। চুপচাপ এখানে বসো। আমি ভয়ে ভয়ে উনার পাশে বসে পড়লাম। উনি একবার আমাকে ভালো করে পরখ করে বলে, বিয়ের আসর ছেড়ে কার টানে ঢাকা যাচ্ছিস? আমি চুপচাপ ওনার পাশে গাপটি মেরে বসে আছি। আপাতত ওনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো ইচ্ছে আমার নেই, তাই চুপচাপ বসে আছি। সুন্দর মতো আমার প্রশ্নের উত্তর দে ফারিহা, না হলে খুব খারাপ হবে কিন্তু বলে দিলাম। উনার এরকম বজ্রকণ্ঠ শুনে আমি ভয় কেঁদেই দিলাম। এই একদম ন্যাকামি করবি না বলে দিলাম। আর একটা মুখ থেকে আওয়াজ বের হলে থাপ্পড় দিয়ে বাহিরে ছুঁড়ে মারব। উনার এরকম হুঙ্কার শুনে আমি চুপ করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বিয়ে করতে চাই না আপনাকে। আমি তো অভিকে ভালোবাসি, ওকে নিয়েই বাঁচতে চাই। উনি চুপচাপ আমার কথা শুনে গম্ভীর কণ্ঠে বলে, আর কিছু বলবি? আমি প্রত্যুত্তরে আর কিছু বলিনি। যার মানে দাঁড়ায় আর কিছু বলার নেই। তুই কি জানিস তুই বিয়ের আসর থেকে পালিয়ে নিজের বিপদ ডেকে এনেছিস? তুই কি ভেবেছিস তুই এই মুর্তাসিম চৌধুরীর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি? দেখুন, আপনি আমার মা বাবাকে কি জাদু করেছেন আমি জানি না। আমার পিছনে পড়ে থেকে লাভ নেই। নিজের রাস্তা নিজে দেখুন, আর আমাকে আমার মতো চলতে দিন। মুর্তাসিম আমার হাত জোরে চেপে ধরে বলে, তোমাকে আমার অর্ধাঙ্গিনী বানিয়ে তবেই নিজের পথে চলব। উনার এত সহজ সরল জবাবটা আমি ঠিকভাবে হজম করতে পারিনি। তাই মুখটা ঠমঠমে করে বলি, আমার মতো আধার মুখে একটা মেয়ের পিছনে কেন পড়ে আছেন? আপনি চাইলে আপনার জীবনটা আলোকিত করে একজন সুন্দরী রমণী গুছিয়ে দিবে। আমার মতো অগোছালো কালো একটা মেয়ের পিছনে কেন পড়ে আছেন? শেষের কথাটা বলার সময় গলাটা থেমে যায়। তারপরও কষ্ট করে বলতে হয়েছে। সত্যিটা তো আর আড়াল করে রাখা যায় না। আমার কথা শুনে মুর্তাসিম নিশ্চুপ হয়ে যায়। আমি তার ছিল ভরা নয়নে হেসে বলি, এখন কেন থেমে গেলেন মিস্টার চৌধুরী? আমি থেমে যাইনি ফারিহা। তোমাকে আমার ভালো লাগে। কার কি রকম লাগে বুঝি না, বুঝতে চাইও না। তাই তো তোমাকে পাওয়ার জন্য এত দূরে ছুটে এসেছি। আমি হয়তো অত বড়লোক বাবার ছেলে নয়, কিন্তু আমার ওয়াইফকে চালানোর মতো যোগ্যতা ও সামর্থ্য আমার আছে। একদমে কথাগুলো বলে থামে মুর্তাসিম। এদিকে ব্যবসা গরমে আমার নাজেহাল অবস্থা। উনার কথা শোনার অবস্থা আমার নেই। তা অভি বুঝি এরকম একটা মেয়েকে মেনে নিবে? উনার কথা শুনে আমি চমকে উনার দিকে তাকাই। চোখে পানি টলমল করছে, তারপরও নিজেকে সামলানোর বৃথা চেষ্টা চালিয়ে বলি, অভির কাছে আমি যাচ্ছি না। আমি আমার মতো করে নিজেকে গড়ে তোলার একটা মাধ্যম খোঁজার জন্য শহরে যাচ্ছি। আমার কথা শুনে উনি চমকে আমার দিকে তাকান। আর তাছাড়া আপনি তো একটু আগে আমাকে বললেন আমাকে আপনার ভালো লাগে, কিন্তু ভালোবাসেন না। এই ভালো লাগাটা বিয়ের পরে উদাও হয়ে যাবে। সবাই চায় তার জীবনে একজন সুন্দরী তনয়ার আগমন হোক, তাহলে আপনি কেন তার বিপরীত দিকে অগ্রসর হচ্ছেন? মুর্তাসিম একদম নিশ্চুপ হয়ে যায়। হয়তো বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। তাই আমি আবারও বলি, আমি নিজেকে গড়ে তুলে দেখাতে চাই সুন্দর চেহারা সবকিছু নয়। একজন কালো মেয়েও পারে সবকিছু করতে। আমি তোমাকে সাহায্য করব তোমার স্বপ্ন পূরণের জন্য। সুন্দর চেহারা সবকিছু নয় ফারিহা, মানুষের মনটা সুন্দর হলেই তারা প্রকৃতপক্ষে সুন্দর। তোমার গায়ের রং দেখে তোমাকে আমার ভালো লাগে, কে বলেছে তোমাকে? আমার তো তোমার মায়া ভরা এই মুখশ্রী দেখে তোমায় ভালো লাগে। ভালোবাসাটা সবকিছু নয় ফারিহা। ভালো লাগাকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। এরই মধ্যে ট্রেন এসে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে। আমি ব্যস্ত ভঙ্গিতে নিজের ব্যাগপত্র গোছাচ্ছি। উনার কথার কোনো জবাব আমার কাছে নেই। উনার আমাকে ভালো লাগতেই পারে, কিন্তু উনি আরো ভালো একটা মেয়েকে ডিজার্ভ করে।
এই বিয়ের পোশাকে যে বের হয়েছ সবাই তো তোমাকে দেখে গণদোলাই দিবে। সেটা আমার ব্যাপার। বলেই ট্রেন থেকে নেমে পড়ি আমি। আমার পিছন পিছন মুর্তাসিমও নেমে আসে। আমি বুঝি না এই লোকটা আমার পিছনে কেন পড়ে আছে। কোথায় যাবে এখন? সেটা আমার ব্যাপার, আপনাকে না ভাবলেও হবে। আমি তোমাকে আগেই বলেছি তুমি এই মুর্তাসিম চৌধুরীর কাছ থেকে পালাতে পারবে না। এতক্ষণ তোমাকে ভালোভাবে বুঝিয়েছি, তুমি বুঝোনি। এখন তো আমাকে অন্য পদক্ষেপ নিতেই হবে। ওনার এত থমথমে কণ্ঠস্বর শুনে আমি কিছুটা ঘাবড়ে যাই। যতই হোক একটা মেয়ে মানুষ অচেনা একটা শহরে এসে একটা ছেলের সাথে কিছুতেই পারবে না। তাই আমি তাড়াতাড়ি হেঁটে ওনাকে অতিক্রম করে অন্য পাশে চলে আসি। এদিকে দুপুর বেলার এই কাঠখোট্টা রোদের জন্য গলা শুকিয়ে মরুভূমিতে পরিণত হবে বলে। অনেকক্ষণ হাঁটার পর পিছনে ফিরে তাকিয়ে দেখি মুর্তাসিমকে কোথাও দেখা যাচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে একটা টং দোকানে গিয়ে ঠান্ডা পানি কিনে একটা বৃক্ষের নিচে বসে পড়ি। পানি খেয়ে বোতলটা ব্যাগে রাখতে গিয়ে মনে হলো আমার পাশে কেউ বসে আছে। অতর্কিত ভাবে পাশে তাকিয়ে দেখি আমার পাশে মুর্তাসিম বসে আছে। আমাকে দেখে উনি মুচকি হেসে দাঁড়িয়ে পড়ে। চলো আমার সাথে, তোমার শ্বশুর বাড়ি যেতে আর মাত্র কিছুক্ষণ লাগবে। আমি মুর্তাসিমের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে বলি, এই আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আপনাকে তো আমি ভালো লোক ভেবেছিলাম, কিন্তু আপনি এরকম ছাঁচড়ার মতো আমার পিছনে পড়ে আছেন কেন? আমার কথা শুনে মুর্তাসিম আমার দিকে দূর চোখে তাকিয়ে আছে। অনেক হয়েছে তোমার সাহসী ললনা সাজার, এবার থামো। তোমাকে আমি আমার সহধর্মিণী বানিয়ে রাখতে চেয়েছিলাম, তুমি তো সেটা চাও না। তোমাদের মতো মেয়েদের প্রতি ছেলেরা একটু আকৃষ্ট হলেই তোমাদের ডিমান্ড বেড়ে যায়। বলেই আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ির দরজা লক করে নিজেও বসে পড়ে আমার পাশে। আর আমি ছলছল নয়নে তার পানে তাকিয়ে আছি। আমি জানতাম ওনারও বদলাতে সময় লাগবে না, তবে এত তাড়াতাড়ি পাল্টে যাবে ভাবিনি। গাড়িটি একটি বাড়ির সামনে এসে থামে। হয়তো মুর্তাসিমদের বাড়ি। মুর্তাসিম গাড়ি থেকে নেমে এসে আমাকে নামতে বলে। আমি বাথরুমের মতো গাড়ি থেকে নেমে তার পাশে দাঁড়াই। দেখার অনেক আগ্রহ আমার জীবনে কি হবে তারপর। তাড়াতাড়ি আসো, আর তখনকার ব্যবহারের জন্য দুঃখিত আমি। আসলে তখন মাথা কাজ করছিল না। আমি শুধু একের পর এক অবাক হচ্ছি। এই লোকটার কয়টা রূপ দেখতে হবে আর আমাকে। বাড়ির ভেতরে আসতেই একজন মধ্যবয়স্ক মহিলা আমাদের দিকে এগিয়ে আসে। মুখে ঠমঠমে ভাব বিরাজ করছে। কর্কশ কণ্ঠে বলে ওঠেন, যে মেয়েটা আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে পালিয়ে গিয়েছে, তুমি সেই মেয়েকে আবার ঘরে তুলে এনেছো কেন? আমি ওকে বিয়ে করব তাই। আর পালিয়ে যাওয়াটা তো কোনো দোষ না। ওর আমাকে ভালো নাই লাগতে পারে, আস্তে আস্তে তা ঠিক হয়ে যাবে। সামনে থাকা মহিলাটি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার এই হীরের টুকরো ছেলেকে এই মেয়েটার ভালো লাগে না। তা মেয়ে নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছো তো তুমি কেমন দেখতে? আমার সামনে থাকা মহিলাটির কথা শুনে আমার কপাল ভেরে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মুর্তাসিম প্রতিবাদের সুরে বলে, আমি আমার পছন্দের কথা তোমাকে জানিয়েছি। আজকেই আমি ফারিহাকে বিয়ে করতে চাই। তুমি রাজি থাকো বা না থাকো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি তো আপনাকে বিয়ে করব না। আমার কথা শুনে মুর্তাসিমের ভ্রু কুঁচকে গেলে, আমি কি তোমাকে তোমার মতের কথা জিজ্ঞেস করেছি? উনার এরকম সহজ ভঙ্গিতে করা অপমান শুনে আমি চুপসে যাই। তোমার মা বাবাকে তো রেখে চলে এসেছো, তাদের কি অবস্থা সেটা জানতে চাও না? মানে কি বলতে চাইছেন আপনি? মানেটা খুব সহজ, তোমার মা বাবা এখন আমার কাছে আছে। বিয়েটা করলে তুমি সুখী হবে, আর না করলে তোমার পুরো পরিবারকে আমি ধ্বংস করে দিব। মুর্তাসিমের ওর বলা কথাটি শুনে আমার দুনিয়া থমকে যায়। আমাকে যত অত্যাচারী করুক না কেন, তারা তো আমার বাবা মা। ফারিহাদের বাড়ি থেকে এখনো বাবারা আসেনি। উনার আম্মু আমার দিকে আর চোখে তাকিয়ে না বলে, আর শুনো ফারিহা, তোমাদের বাড়ি থেকে তোমার বোন আসলেই আমাদের বিয়েটা শুরু হবে। বাবা তোমার বোনকে নিয়ে আসছে, তাই বিয়ের প্রিপারেশন নাও। বলেই মুর্তাসিম উপরে চলে যায়।
মধ্যবয়স্ক মহিলাটি এখনো আমার দিকে কটমট চোখে তাকিয়ে আছে। তা মেয়ে, আমার ছেলেকে কি জাদু করেছো যে তোমার মতো এরকম একটা বিশ্রী মেয়ের পিছনেও পড়ে আছে? আমি নিচের দিকে তাকিয়ে আছি। কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই। পাশ থেকে আমার বয়সের একটা মেয়ে বলে ওঠে, মা তুমি চুপ করবে? মেয়েটা কিরকম মায়াবী সেটা খেয়াল করেছো? শুনো ফারিহা, তুমি আমার সাথে চলো। উনার মা মুখ বাঁকিয়ে চলে যায়। তুমি কিছু মনে করো না ফারিহা, মা একটু এরকমই, তুমি আমার সাথে চলো। বলেই আমাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে একটা রুমে এনে বসিয়ে দেয় মেয়েটা। আধা ঘন্টা ধরে একটা রুমে বসে আছি আমি। আমার পাশেই সেই মেয়েটা বসে আছে। আনলিমিটেড বক বক করে যাচ্ছে। আচ্ছা ফারিহা, তুমি কেন বিয়েটা করনি? আমার পাশে বসা মেয়েটার প্রশ্ন শুনে আমি কিছুটা হকচকিয়ে যাই। মেয়েটা তা বুঝতে পেরে বলে, আচ্ছা বলারও দরকার নেই। দেখো, এত বক বক করার মাঝে আমি আমার পরিচয় দিতে ভুলে গেছি। শুনো ফারিহা, তোমার একমাত্র ননদিনী আমি। আমার কিন্তু তোমাকে অনেক পছন্দ হয়েছে। আমি যদি ছেলে হতাম তাহলে ভাইয়ের থেকে কেড়ে তোমাকে নিয়ে যেতাম। আর তোমাকে আমি নাম ধরে ডাকি, তুমি কিছু মনে করো না। আমার নাম চাঁদনী চৌধুরী, আর আমাকে তুমি চাঁদনী বলেই ডাকবে। বিনিময়ে আমি মুচকি হাসি। অল্প কিছুক্ষণের মাঝেই বুঝলাম চাঁদনী নামের মেয়েটা অনেক মিশুক। দেখতেও চাঁদের আলোর মতোই সুন্দর। হয়তো চেহারার সাথে মিল রেখেই চাঁদনী রেখেছে। তুমি কিছুই বলছো না, আমি একাই বক বক করে যাচ্ছি। আচ্ছা, তোমার পুরো নাম কি? নুসরাত ফারিহা। অনেক সুন্দর নাম। দেখে আমার নাম কি রেখেছে চাঁদনী। অন্তত একটা ভালো নাম রাখতে পারত তো। চাঁদনীর এই অভিমানী কণ্ঠে বলা কথা শুনে আমি হেসে দেই। চাঁদনী বিস্ময়ে ভরা নয়নে আমার পানে তাকিয়ে আছে। তোমার নাম তোমার মতোই সুন্দর। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। এতক্ষণ পর তোমার মুখ থেকে কথা বের হয়েছে। বাই দা ওয়ে, তোমার হাসিটা কিন্তু অসাধারণ। ভাইয়া বোধ হয় এই হাসির প্রেমেই পড়েছে। বিনিময়ে আমি আর কিছু বললাম না। আপাতত আমার মাথায় অন্য চিন্তা ঘুরঘুর করছে। আচ্ছা, তোমার ভাইয়া সত্যিই কি আব্বু আম্মুকে আটকে রেখেছে? আমার কথা শুনে চাঁদনীর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। মিনমিনিয়ে বলে, হলেও হতে পারে। ভাইয়া কিন্তু অনেক রেগে গেছে। হয়তো ওর রাগ সম্পর্কে তোমার এখনো ধারণা হয়নি, তবে শিগগিরই হয়ে যাবে। রেগে গেলেও মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করে নিজের উদ্দেশ্য পূরণ করে নেয়। চাঁদনীর কথা শুনে আমি চুপসে যাই। এখন তাহলে আমাকে বিয়েটা করতেই হবে। আচ্ছা, তোমার ভাইয়া আমার মতো একটা মেয়ের পিছনে কেন পড়ে আছে? বিয়েটা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আচ্ছা ভাইয়া তোমাকে পছন্দ করে, বিয়েটা করে নাও না প্লিজ। আমরা দুজন অনেক আড্ডা দিতে পারবো। প্লিজ প্লিজ। চাঁদনীর এরকম বাচ্চামো আহ্লাদ শুনে আমি না হেসে পাইনি। কিন্তু বিয়েটা তো ছেলে খেলা নয়। এর মধ্যেই রুমে মুর্তাসিম প্রবেশ করে। চাঁদনী উঠে চলে যায়। উনি এসে আমার পাশে বসে। আমি দূরত্বে বজায় রাখার জন্য আরেকটু দূরে গিয়ে বসি। তোমার বোন এসেছে, গিয়ে দেখা করতে পারো। আর তোমার বাবা মা আপাতত আমার কাছে আছে। বিয়েটা হলেই তাদেরকে দেখতে পাবে। উনাদের কিছু করবেন না দয়া করে। তাহলে বিয়েতে রাজি তুমি? মুর্তাসিমের ওর কথা শুনে আমি আর কিছুই বলি নাই। তোমার চুপ থাকাকেই কি আমি সম্মতি আছে ধরে নিব? ড্রয়িং রুমে প্রায় ৫-৬ জন লোক বসে আছে। এদের মধ্যে চাঁদনী আর ওর আম্মুকে ছাড়া আর কাউকেই আমি চিনি না। আমার পাশে আমার বোন তিথি বসে আছে। অন্য পাশে চাঁদনী বসে আছে। কিছুক্ষণের মধ্যে মুর্তাসিম আর একজন বয়স্ক লোক প্রবেশ করে ড্রয়িং রুমে। হয়তো হুজুর হবে। বিয়ে পড়ানোর জন্যই এসেছে। ৩ কবুলের মাধ্যমে আমাদের বিয়ে সম্পন্ন হয়। এখন আমি আমার স্বামী নামক মানুষটার জন্য অপেক্ষায় আছি তার রুমে বসে। হঠাৎ দরজা খুলে উনি রুমে প্রবেশ করে। গুটি গুটি পায়ে হেঁটে এসে বেডের একপাশে বসে আমার ঘুমটাটা সরিয়ে বলেন, মাশা আল্লাহ, আমার বউটাকে অনেক মায়াবী লাগছে। উনার মুখে এক চিলতে হাসি বিরাজমান।
উনার কথা শুনে আমার কোনো প্রতিক্রিয়া না দেখে উনি আবারও বলে, রাগী মেয়েটা এত চুপচাপ কেন? কি হয়েছে খুলো বলো, আমাকে সমাধান করার চেষ্টা করব। উনার এরকম সহজ ভঙ্গিতে কথা বলার ধরন দেখে আমার এখন উনাকে খুন করতে ইচ্ছে করছে। আপনি জানেন না কি হয়েছে? আমার জীবনটা নষ্ট করে এখন বলছেন কি হয়েছে খুলে বলতে। আশ্চর্য লোক তো আপনি। তোমাকে আমি বিয়ে করেছি, শত প্রাণ করাইনি নাকি? এখন তুমি তোমার সব উইশ পূরণ করতে পারবে। এখানে আমি তোমাকে হেল্প করতে পারবো। তুমি নিজেই ভেবে দেখো একা একটা মেয়ে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে। উনার কথা শুনে আমার ভ্রু যুগল আপনা আপনি কুঁচকে গেল। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন এখানে? মেয়েরা কেন কিছু করতে পারবে না? মেয়েরা ছেলেদের থেকে কম কিসে? যে জীবনে কিছু করতে হলে ছেলেদের সাহায্য নিতে হবে। আমি তোমাকে সেটা বলতে চাইনি। একটা মেয়ে একটা ছেলের থেকে কোনো দিক থেকে পিছিয়ে নেই, কিন্তু আমাদের সমাজ সেটা মানতে রাজি নয়। একটা মেয়েকে যদি কোনো দিক থেকে একটু উন্নতি করতে দেখে তখন আমাদের সমাজ মেয়েটার নামের আগে দুশ্চরিত্রা ট্যাগটা লাগিয়ে দেয়। তারা এটা বুঝে না উন্নতি শুধু নষ্টামি করে হয় না, হালাল ভাবেও করা যায়। তাই তো একটা মেয়ের পাশে হয় তার স্বামী নামক ছায়া থাকতে হয়, নয়তো বাবা নামক ছায়া। তুমি যদি এখনো আমাকে তোমার শত্রু ভাবে তাতে আমার করার কিছু নেই। হয়তো আমি তোমাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। তবে একটা কথা মনে রেখো, একতাই বল হয়তো ছোটবেলা গল্প হিসেবে পড়েছো, কিন্তু এখন জীবনে রিয়েলাইজ করতে পারবে। মুরতাসিমের কথা শুনে আমি একদম নিশ্চুপ হয়ে যাই। উনি যতগুলো কথা বলেছেন সবগুলো সত্যি। আমি চোখের বসে হুট করেই বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি। কি করব সেটাও আগে থেকে ভেবে রাখিনি। উনি যদি আমার পিছন পিছন না আসতো তাহলে এতক্ষণে আমি শেয়াল কুকুরের খাদ্য হতাম। কি ভাবছো এত? আমার সাথে শেয়ার করতে পারো। কিছু ভাবছি না, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। উনি মুখটা ফ্যাকাশে করে বলে, তুমি কি এখনো আমাকে মেনে নিতে পারোনি? নিজের স্বামী হিসেবে না হোক একজন বন্ধু হিসেবেও তো মেনে নিতে পারো। একটা ছেলে কখনো একটা মেয়ের বন্ধু হতে পারে না। আপনি আমার স্বামী, আমি আপনাকে সেই রূপেই গ্রহণ করার চেষ্টা করব। কিন্তু আমার কিছুদিন সময় লাগবে। বাট আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি তো বাবা মায়ের সাথে অনেক মিশে গিয়েছেন, তাহলে কিভাবে পারলেন আপনি তাদের সাথে এটা করতে? আমার কথা শুনে মুরতাসিম আমার দিকে হতাশ ভঙ্গিতে তাকায়। আমি উনাদের সাথে কিছুই করিনি ফারিহা। আমি তো জাস্ট তোমাকে ভয় দেখানোর জন্য এটা বলেছি। আমি চাইলে তোমাকে আরো অনেক রকম করে নিজের করে নিতে পারতাম, কিন্তু তাতে তোমার সম্মান নষ্ট হতো। তাই তো আমাকে এই মিথ্যেটা বলতে হয়েছে। উনার কথা শুনে আমি বলার মতো আর কিছুই খুঁজে পেলাম না, তাই চুপচাপ গুটিসুটি মেরে বেডের একপাশে বসে আছি। উনি বেড থেকে উঠে বেডের উপর থাকা ফুলগুলোকে সরিয়ে দিচ্ছে। আমিও বেড থেকে নেমে বেডের উপর থাকা ফুলগুলো সরানোর জন্য হাত দিতেই উনি বলেন, একদম হাত দিবা না ফারিহা, গোলাপের কাঁটা ফুটবে তোমার হাতে। আমি উনার কথাকে পাত্তা না দিয়ে নিজের মতো করে বেড থেকে ফুল সরাচ্ছি। আউচ! আমার চিৎকার শুনে উনি ফুল সরানো বাদ দিয়ে আমার দিকে কটমট চোখে তাকিয়ে আছেন। উনি তাড়াতাড়ি আমার হাতের আঙ্গুল শক্ত করে চেপে ধরে। আমি ব্যথায় আর্তনাদ করে উঠি, একদম কথা কথা বলবা না। তোমাকে আমি আগেই বারণ করেছি। শুনেছো আমার কথা? এখন তোমার হাতের কি হবে? গোলাপের কাঁটা যে বিষাক্ত। উনার কথা শুনে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এখানে যদি আমি এখন কিছু বলতে যাই নির্ঘাত উনি একটা থাপ্পড় মেরে দিবে। এদিকে ব্যথায় আমার আঙ্গুল শিনশিন করছে। মুরতাসিম আমার হাত চেপে ধরে রেখেছে যেন রক্ত বের না হয় তাই। পাশে থাকা টি টেবিল থেকে পানি গ্লাসে ঢেলে দিয়ে বলে, পানির ভিতরে হাত রাখো, ব্যথা একটু হলেও কমবে। আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে আসি। বলেই উনি চলে যান। আমি গ্লাস নিয়ে বেগুনিতে এসে আস্তে আস্তে হাতে পানি দিতেছি। এর মধ্যেই উনি বরফ নিয়ে হাজির হয়। গাদা একটা! তোমাকে বলেছি গ্লাসের ভিতর আঙ্গুল ঢুকিয়ে রাখতে। কমেছে তোমার হাতের ব্যথা? উনার ক্ষিপ্ত মেজাজে কথা বলার ধরন দেখে এবার আমার মেজাজ খারাপ হয়ে গেল।
আমার হাতে কাটা ফুটেছে নাকি আপনার হাতে? আপনার এই এক্সট্রা দরদ আপনার কাছেই রাখেন। বলেই আমি বেলকনি থেকে চলে আসি। আমার পিছন পিছন উনিও রুমে প্রবেশ করে। তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার ব্যথা লাগলে আমার কর্তব্য তা সারিয়ে তোলা। আপনি অনেক কর্তব্য পালন করেছেন মিস্টার চৌধুরী। আপনি তো বলেছেন আমি আপনাকে বিয়ে করলে আমি আমার ইচ্ছে মতো চলতে পারবো। তাহলে কেন আপনি আমাকে আপনার মধ্যে আবদ্ধ করার চেষ্টা করছেন? আমি অর্ধেক আপনাকে কেন বিয়ে করেছি জানেন? আমি নিজের মতো করে নিজের জীবনকে সাজাতে চাই। এর জন্য আমার একটা নিরাপদ বাসস্থানের প্রয়োজন ছিল। আপনি কি মনে করেছেন আপনি আমাকে জোর করেছেন বিয়ে করতে আর আমি আপনার ভয় বিয়ে করতে রাজি হয়ে গেলাম? নো মিস্টার চৌধুরী, আপনার ধারণা ভুল। আমি আমার ইচ্ছেতে আপনাকে বিয়ে করেছি এবং আপনার সাহায্য ছাড়াই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। নিজের ইচ্ছের বিরুদ্ধে কেউ আমাকে মেরে ফেললেও আমি বিয়ে করতাম না। আমি আপনাকে নিজের ইচ্ছেই বিয়ে করছি। ভাষণ দেওয়া শেষ হলে এবার ঘুমাতে পারো। এতক্ষণ তো আমাকে পাগল করে দিয়েছো ঘুমাবে বলে। তাহলে কথার মধ্যে এত তেজ আসে কোত্থেকে? এতগুলো কথা বলার পরও উনাকে স্বাভাবিক দেখে একটু অবাক তো হলামই। চুপচাপ আমি বেডের একপাশে শুয়ে পড়লাম। উনি বেড থেকে একটা বালিশ নিয়ে বাহিরে বের হতে নিতেই আমি বলি, আমি আপনাকে খাটে ঘুমানোর জন্য বারণ করিনি। চাইলেই ঘুমাতে পারেন। যতই হোক বিছানাটা আপনার। আমার কথা শুনে উনি কটমট চোখে আমার দিকে তাকিয়ে দরজা জোরে ধাক্কা দিয়ে বাহিরে বের হয়ে যায়। আমিও হাঁপ ছেড়ে বাঁচি। মানবতার দিকে তাকিয়ে ওনাকে ওনার বিছানায় ঘুমানোর জন্য বলাটা আমার দায়িত্ব ছিল। না হলে আমার একটু ইচ্ছে নেই লোকটার সাথে বেড শেয়ার করার। গোলাপের কাটা তো কিছুই না, এটা তো ছোট্ট একটা ড্রামা ছিল মিস্টার চৌধুরী। এখন নিত্য নতুন আপনাকে পড়তে হবে। আমার পিছনে পড়েছেন বলে কথা। সকালের এই মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম আপনা আপনি হাওয়া হয়ে গেলে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসতেই নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। কৌতূহলী হয়ে নিচে নামতেই মধ্যবয়স্ক মহিলাটি আমার দিকে তেড়ে আসে যে কিনা আমার শাশুড়ি। কি করলা তুমি আমার ছেলের সাথে? প্রথম রাতটাই তো আমার ছেলের সাথে কাটাতে পারলে না? উনার কথা শুনে আমি অসহায় চোখে উনার দিকে তাকাই। আমি জানি উনি আমাকে সহ্য করতে পারে না, না করারই কথা। তবুও আমাকে এগিয়ে যেতে হবে। কি হলো, চুপ করে আছো কেন? আমার ছেলে নিজের রুম ছেড়ে কেন গেস্ট রুমে গিয়ে শুয়েছে? আহমা, তুমি চুপ করো তো। ভাইয়া কেন অন্য রুমে গিয়ে শুয়েছে সেটা তুমি ভাইয়াকেই জিজ্ঞেস করো। ফারিহা কি ইচ্ছে করে ভাইয়াকে রুমে থেকে বের করেছে নাকি? চাঁদনির কথা শুনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। মেয়েটা আমাকে আসছি থেকে হেল্প করে যাচ্ছে। আমি তোদের এসবের মাঝে নেই। বাপ ছেলে মেয়ে সবাই তো আমার অবাধ্য। আমার কথার কি কোনো মূল্য আছে নাকি? তা বউ যখন হয়েই এসেছো এই বাড়ির তো এক কাপ চাও কি জুটবে না কপালে? মা, ফারিহাকে আজকে কেন রান্নাঘরে যেতে হবে? ওর তো সবে কালকে বিয়ে হয়েছে। থাক না চাঁদনি, আমি চা বানিয়ে নিয়ে আসছি। বলেই আমি রান্নাঘরের দিকে চলে এলাম। পিছনে তারা এখনো তর্ক করছে আমি নাকি এসেই চাঁদনিকেও জাদু করে নিয়েছি। এসবে কান দিলে চলবে না। আমার লক্ষ্য স্থির থাকা লাগবে। এখানে আমি বৌমাগিরি করতে আসিনি। তবুও আমার একটা সম্পর্কের টানে এগুলো করতে হবে। কিছু করলে তবেই তো কিছু পাবো। চা বানিয়ে আমার শ্বশুর আর শাশুড়িকে দিয়ে ট্রেটা রান্নাঘরে রাখতে যেতেই পিছন থেকে আমাকে মুরতাসিম ডাকে। আমি কি সকালবেলা বড়য়ের হাতে চাটাও পাবো না? আমি কিছু না বলে আবারও রান্নাঘরে চলে এলাম চা বানাতে। আমার সাথে চাঁদনিও আসে। ভাবি, ভাইয়া কিন্তু চা খায় না, কফি বানিয়ে নাও। চাঁদনির মুখে ভাবি ডাক শুনে আমি চমকে ওর দিকে তাকাই। আমি আসার পর থেকেই আমাকে নাম ধরেই ডাকে, এখন আবার কি হলো? আরে এত চমকালে চলবে না, আমি তোমায় সব নামেই ডাকবো। বিনিময়ে আমি মুচকি হেসে কফি বানাতে মন দিলাম। কত কিছু সহ্য করতে হবে এই বাড়িতে থাকতে হলে কে জানে। তোমার গান শুনেছি আমি ফারিহা। তোমার গানের গলা অনেক সুন্দর। তাই আমি একজনের সাথে যোগাযোগ করেছি।
এখন তুমি ফেসবুকে গান গাও, এক সময় সব জায়গায় তোমার গান থাকবে। মুরতাসিমের ওর কথা শুনে আমি উনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। লোকটা কিভাবে জানে যে আমি ফেসবুকে গান গাই? আমি উনার হাতে কফি দিয়ে বলি, কিভাবে জানলেন? আরে তোমার ফেসবুকে গিয়ে জেনেছি তুমি গান গাও, এত অবাক হওয়ার কি আছে? কিন্তু ফেসবুকে তো আমাকে দেখা যায় না, শুধু একটা ব্যাকগ্রাউন্ডে গান গেয়ে এডিট করে তারপর ফেসবুকে আপলোড করি। তোমার কণ্ঠ তো আমি চিনি ফারিহা। আর তোমার বোনও বলেছে তোমার নাকি ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল গায়িকা হওয়ার। ও, কিন্তু গানের গলা সুন্দর হলেই হয় না, তারা মডেলিং করার মতো সুন্দর চেহারাও চায়। আমি তোমার গান একটা ডিরেক্টরকে পাঠিয়েছি, আমার বন্ধু হয়। ও বলেছে যে তুমি নিশ্চিত সিলেক্ট হবে। ওনার কথা শুনে খুশিতে আমার চোখ মুখ চকচক করে ওঠে। কত শত স্বপ্ন এই গানকে নিয়ে আমার। আমার অনেক ইচ্ছে ছিল একদিন আমি অনেক বড় গায়িকা হব, কিন্তু অনেকের সাথে যোগাযোগ করেও কোনো ব্যবস্থা করতে পারিনি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমকে এই স্বপ্ন পূরণের গুটি হিসেবে বাছাই করলাম। কিন্তু আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? তোমার স্বপ্ন পূরণে তোমার পাশে থাকতে চাই। আমার ইচ্ছে আমার বউ একদিন অনেক বড় কিছু হয়ে আমার মুখ উজ্জ্বল করবে। কিন্তু আমি কারো সাহায্য চাই না তো। সাহায্য করছি না তোমাকে আমি। আমি তো আমার বন্ধুকে একজন ভালো কণ্ঠশিল্পী খুঁজে দিয়ে ওকে হেল্প করছি। ও আচ্ছা, তা আমি যদি কখনো সেলিব্রিটি হয়ে যাই, তখন যদি আপনাকে ভুলে যাই তখন? আমি জানি উনি আমাকে হেল্প করছেন, আমাকে হয়তো সেটা বুঝতে দেয়নি, তবুও আমি বুঝতে পেরেছি। উনি হয়তো জানেন যে আমি উনার করা সাহায্য নিব না, তাই বলেননি। আমিও বুঝেও না বুঝার ভান ধরে আছি। আমার এখন এত বড় একটা সুযোগ হাতছাড়া করা উচিত না। সবকিছু বুঝেও আমার চোখে বিন্দুমাত্র কৃতজ্ঞতার চাপ নেই। তখন তুমি আমাকে পাত্তা না দিলে সেটা আমার ব্যর্থতা। কিন্তু আমার মন বলছে তুমি আমাকে ঠকাবে না। ও, আর হ্যাঁ, ওদের আমি তোমার নাম্বার দিয়েছি, ওরা তোমাকে ফোন দিবে বলেছে। আচ্ছা ঠিক আছে। ফোনের টিং টিং শব্দে বেলকনি থেকে রুমে এসে দেখি একটা অচেনা নাম্বার থেকে কল এসেছে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ফোন রিসিভ করতেই ফোনের অপর পাশ হতে একজন অচেনা ব্যক্তির কণ্ঠ ভেসে আসে। হ্যালো, আপনি কি মুরতাসিমের ওর ওয়াইফ বলছেন? লোকটির প্রশ্ন শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। তারপরও ভদ্রতা বজায় রেখে বলি, জি। আপনি কে? আমি তুর্য শিকাদার, টিভি চ্যানেল ডিরেক্টর এবং মুরতাসিমের ওর বন্ধু। আপনাকে একটা দরকারে ফোন করলাম, মিসেস মুরতাসিম। আমার নাম ফারিহা, নাম ধরেই ডাকতে পারেন। আর কি দরকার? আপনার গান আমি শুনেছি। আমাদের একটা অনুষ্ঠান আছে, সেখানে যদি আপনি গান গাইতে চান তবে আমাকে বলবেন। হয়তো সেই অনুষ্ঠান থেকে আমরা আপনার সরাসরি প্রতিভা দেখতে পাবো। যদি আপনি সেখানে ভালোভাবে গান, তো আপনাকে আমরা আমাদের একটা মুভির গানের জন্য সিলেক্ট করব। ডিরেক্টরের কথা শুনে অতটা খুশি হতে পারলাম না। এখন নাকি আমাকে আমার প্রতিভা একটা অনুষ্ঠানে গান গিয়ে দেখাতে হবে। তারপরও নিজেকে দ্বাতস্থ করে বলি, অনুষ্ঠানটা কবে? কালকে। আচ্ছা আমি রাজি, কালকে আমি ওই অনুষ্ঠানে গান গাইব। আপনি লোকেশন পাঠিয়ে দিবেন। লোকেশন পাঠানোর দরকার নেই, মুরতাসিম ও এই অনুষ্ঠানে আসবে। আপনি ওর সাথেই চলে আসবেন ভাবি। ওকে স্যার, বেস্ট অব লাক। তুর্য শিকদার ফোন কাটলেন। আমি গিয়ে চাঁদনিকে খবরটা দিলাম। ও খুশি হয়ে বলল, আমিও যাব তোমাদের সাথে। আচ্ছা, তুমি ভাইয়াকে গিয়ে খবরটা দিয়ে আসো। বলেই চাঁদনি চলে যায়। আমিও রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াই। রুমে প্রবেশ করে দেখি মুরতাসিম কোথাও নেই। বেলকনিতে এসে দেখি উনি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলে, তুর্য ফোন করেছে। হুম করেছে। বলেছে কালকে একটা অনুষ্ঠানে আমাকে গান গাইতে হবে। ভালো তো। তাই এবার তুমি প্রস্তুত তো কালকে যাওয়ার জন্য? বলেছে যখন যেতে তো হবেই। হুম, তাহলে তৈরি হয়ে থেকো। আমি যাই। মুরতাসিম চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আমি বাধা দিয়ে বলি, কোথায় যাবেন?
মাথা ব্যথা করছে, একটু ঘুমাবো। দেখুন, আপনি এই রুমেই ঘুমান, আমার কোনো আপত্তি নেই তো। শুধু শুধু আপনার মায়ের কাছে আর আমাকে কথা শুনতে হবে না। মাকে বারণ করে দিব তোমাকে কিছু না বলতে। বলেই উনি বেলকনি থেকে চলে যান। আমিও উনার পিছন পিছন রুমে আসি। রুমে আসতেই দেখি উনার মা রুমে এসেছে। মুর্তাসিম, বাবা তোর মুখটা এরকম শুকিয়ে গিয়েছে কেন বাবা? উনি মাথা চেপে ধরে বলে, কিছু না মা, মাথা ব্যথা করছে একটু। আমার শাশুড়ি চিন্তিত কণ্ঠে বলে, সে কি বাবা, এই অসময়ে মাথা ব্যথা করছে কেন? উনি কোনো উত্তর না দিয়ে বিছানায় শুয়ে পড়ে। উনার মা আমাকে দমকে বলে, এই মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখো না ছেলেটার মাথা ব্যথা করছে, মাথাটা একটু মালিশ করে দিতে পারো না? আমি তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ওনার দিকে তাকাই। মাথা ব্যথা না চাই? উনার মা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলেছ নাকি? না। আমি কি কিছু বলতে পারি নাকি? ঠিক আছে, তুমি আমার ছেলের মাথাটা একটু টিপে দাও। না মা, লাগবে না, আমি ঠিক আছি। উনার কথা শুনে আমি দাঁতে দাঁত চেপে বলি, না, আপনার তো মাথা ব্যথা, আপনি কিভাবে ঠিক থাকেন? মা, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের মাথা ব্যথা কিছুক্ষণ পর আর থাকবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার কথা শুনে উনি অদ্ভুত নয়নে আমার পানে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে উনার মাথা টিপে দিতে ব্যস্ত হয়ে গেলাম। উনার মা কিছুক্ষণ থেকে চলে যান। আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে তোমার হাতের ছোঁয়া পেতেই। ডং করবেন না, আপনার মায়ের কাছে তো এখনো ভালো হয়নি। ডং দেখানোটা মেয়েদের কাজ, ছেলেদের না, বুঝলে মেয়ে? উনার কথা শুনে আমি অবাক হয়ে উনার দিকে তাকিয়ে আছি। কত নামে ডাকে আমায়, কখনো নাম ধরে, আবার কখন মেয়ে বলে, কখনো তো ডিরেক্ট তুই করেই কথা বলে। আপনি এভাবে কথা বলেন কেন? কিভাবে কথা বলি? আর শুনো, কাল তোমার অনুষ্ঠানে গান গাইতে হবে, তুমি গান কোনটা গাইবে সেটা সিলেক্ট করেছো। উনার কথা শুনে আমার মনে পড়লো আমি তো এখনো কোন গান গাইবো সেটাই ঠিক করিনি। না, করিনি তো। অনেক গান আছে, কোনটা রেখে কোনটা গাইবো সেটাতেই মাথা গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা সিলেক্ট করে দিব, পছন্দ হলে গাইবো বলেন। আমার খুব প্রিয় গান, তোমারও ভালো লাগবে। অনুষ্ঠানটা যেহেতু বিয়ের, তাই গানটাও সেখানে স্যুট করবে। আরে গানটা বলুন না। দাঁড়াও, আমি ফোন থেকে বের করে দিচ্ছি। বলেই উনি উনার ফোন নিয়ে গানটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। দেখো তো পছন্দ হয় কিনা। উনি আমার সামনে একটা গান চালিয়ে বলেন, গানটা তো সুন্দর আছে, কিন্তু আমার গলায় এটা মনে হয় না মানাবে। আরে মানাবে, তুমি প্র্যাকটিস শুরু করে দাও। আচ্ছা দেখি। সকালবেলা ঘুম থেকে উঠেই মুর্তাসিম রেডি হতে ব্যস্ত হয়ে পড়ে। আমি নিচে নেমে সবার জন্য চা বানিয়ে সবাইকে দিয়ে ওনার জন্য কফি বানানোর জন্য আবার রান্নাঘরে চলে এলাম। ভাবি, তুমি এখনো তৈরি হওনি কেন? আরে চাঁদনি, এখনো সময় আছে, তুমি তৈরি হয়ে নাও। তুমি একটু আমার দিকে তাকিয়ে কথা বলো, আমাকে দেখছো না? আমি তৈরি হয়ে নিচে এসেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, তুমি এখনো রেডি হওনি। চাঁদনির কথা শুনে আমি ওর দিকে তাকাই। ও একদম রেডি হয়ে নিচে এসেছে। এই তো আমি তোমার ভাইয়ের জন্য কফিটা বানিয়ে রেডি হতে যাব। আচ্ছা, তা তুমি কি শাড়ি পরবে? না চাঁদনি, শাড়ি পরে কিভাবে নিজেকে সামলাবো? না, তোমাকে শাড়ি পরতেই হবে, না হলে তোমাকে বিবাহিত লাগবে না, পরে তোমাকে সব ছেলেরা টেনে নিয়ে যাবে। চাঁদনির কথা শুনে আমি ফিক করে হেসে দেই। মেয়েটা পারেও বটে সিরিয়াস টাইমে মজা করতে। আচ্ছা, শাড়ি পরবো, ওকেই ভাবি। বলেই আমাকে চাঁদনি জড়িয়ে ধরে। অনুষ্ঠানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30 বেজে গেছে। মুর্তাসিম আর চাঁদনি হাঁটতে হাঁটতে প্রায় অনেক সামনে চলে গেছে। আমি শাড়ির জন্য ভালো করে হাঁটতে পারছি না। এই ফারিহা, তাড়াতাড়ি আসো। চাঁদনির কথা শুনে মুর্তাসিম পিছনে ফিরে তাকায়। এই তুমি এত আস্তে হাঁটো কেন? এই শাড়ি পরে হাঁটলে আস্তেই হাঁটতে হবে। মুর্তাসিম আমার কাছে এগিয়ে এসে বলে, পড়ে গেলে আমি ধরার জন্য আছি সুইটহার্ট।
এত আস্তে হাঁটলে তো ডিরেক্টর সাহেব তোমাকে বাছাই করার আগেই বহিষ্কার করে দিবে। এই না না আমি জোরে হাঁটছি বলে তাড়াতাড়ি হাঁটতে নিতেই শাড়ির সাথে পা আটকে পড়ে যেতে নিতেই মুর্তাসিম আমার কোমর জড়িয়ে ধরে। ওয়াও, রোমান্টিক ব্যাপার স্যাপারে কেন যে আমি কাবাব মে হাড্ডি হতে যাই। চাঁদনির কথা শুনে আমার হুঁশ আসে। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ওনার কাছ থেকে সরে পড়ি। আপনি আমাকে ধরলেন কেন? আমার কথা শুনে উনি সরু চোখে তাকিয়ে থাকে আমার দিকে। তো তুমি পড়ে গিয়ে যখন হাত পা ভাঙতে তখন তো তোমাকে আমারই কোলে নিতে হতো। অন্তত নিজে বাঁচার জন্য হলেও তোমাকে আমার ধরার দায়িত্ব ছিল। উনার কথা শুনে আমি কাঁদো কাঁদো মুখ করে বলি, অদ্ভুত আপনি, সব কথায় এত মিথ্যে যুক্তি পান কোথা থেকে? আমার বউকে খুশি করার জন্য হলেও আমাকে মিথ্যে যুক্তি দেখাতে হবে? দাঁড়িয়ে আছো কেন? চলো এখন। আপনিই দাঁড়িয়ে আছেন, হুদাই আমাকে বকাবকি করছেন। আচ্ছা চলো এখন। বলেই মুর্তাসিম আমার হাত ধরে হাঁটা শুরু করে। আমিও উনার সাথে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করি। হে মুর্তাসিম ব্রো, কেমন আছিস? এই তো ভালো আছি। তোর অনুষ্ঠানের কি অবস্থা? এই তো ভালোই। ভাবি যদি গান গায় তাহলে আরো ভালো হবে। আমার বোনের বিয়েতে আমার ইচ্ছে ছিল অনেক বড় বড় শিল্পীদের আমন্ত্রণ করা হবে, কিন্তু ভাবি যখন একজন শিল্পী তাই আমি আর কাউকে ডাকিনি। আচ্ছা আমি তার জন্য তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো বলেছি তো। তুর্য শিকদার মাথা চুলকিয়ে বলে, কৃতজ্ঞ থাকা লাগবে না, তোর বোনকে আমার হাতে তুলে দে এবার। তোর বোনের রাস্তা তো ক্লিয়ার করে ফেলেছিস তুই। আমি এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের খুনসুটি দেখছি। হঠাৎ তুর্য শিকদার আমাকে ডাক দেয়। জি স্যার, কিছু বলবেন? এইভাবে আমাকে একদম স্যার ডাকবেন না। কিছুক্ষণ পরেই কিন্তু আপনার ডাক পড়বে, তাই তৈরি থাকবেন। আচ্ছা ভাইয়া। সবাই সবার মতো বিয়ে বাড়িতে আনন্দ করছে। আমি আর চাঁদনি একটা টেবিলে বসে আছি। হে লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আমার একমাত্র বোন শিলা শিকদারের বিয়ে উপলক্ষে আমাদের একটা গান গেয়ে শোনাবে মিসেস মুর্তাসিম চৌধুরী। মিসেস চৌধুরী, আপনি প্লিজ স্টেজে চলে আসুন আর আমাদের বিয়ে বাড়িটাকে একটু হই হুল্লোড়ে মাতিয়ে তুলুন। তুর্য শিকদারের কথা শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ি। হঠাৎ আমার হাতটা কেউ শক্ত করে পরম স্নেহে আগলে ধরে। পাশে তাকিয়ে দেখি মুর্তাসিম দাঁড়িয়ে আছে। এত নার্ভাস হওয়ার কিছু নেই ফারিহা, আমি জানি তুমি পারবে। উনার কথা শুনে আমার বুকের উপর থেকে মস্ত বড় একটা পাথর সরে গেছে। কখনো কেউ এভাবে আমাকে সাহস দেয়নি। প্রথমবার সবার সামনে সরাসরি আমার পারফরমেন্স দেখাতে হবে সেটা ভেবেই নিজেকে শক্ত করে দাঁড়িয়ে পড়ি স্টেজে যাওয়ার উদ্দেশ্যে। স্টেজে যাওয়ার জন্য পা বাড়াতেই চাঁদনি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি জানি তুমি পারবে ফারিহা, শুধু একটা জিনিস মনে রাখবে, গানকে তুমি ভালোবেসে গাইতে হবে। বেস্ট অব লাক। আমি চেষ্টা করব চাঁদনি, বলেই আমি স্টেজে উঠে পড়ি। আমি স্টেজে উঠতেই তুর্য শিকদার এগিয়ে আসেন। তো ফারিহা ভাবি, আপনি তৈরি তো? জি ভাইয়া। তো শুরু করে দেন আপনার মিষ্টি কণ্ঠের গান। বলেই তুর্য শিকদার আমার দিকে মাইক্রোফোন এগিয়ে দেয়। আমি একবার স্টেজের কোণে দাঁড়িয়ে থাকা মুর্তাসিমের দিকে তাকাই। কেমন উদ্গ্রীব দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। নিজেকে দ্বাতস্থ করে গান শুরু করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেমন অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে আমার। সে প্রজাপতির মতো উড়ে যায়, তার মতিগতি বা বোঝা দেয় যেন এক প্রদীপেতে ভরা জিনসে। খুব নাটকীয় এক সিন সে। যদি কেউ বিয়ের ফাঁদে পড়তে চাও, তাহলে নির্বিবাদে তার কাছে সে কথা জানাও। এ কাহিনী, এ জীবনী, এ কাহিনী জীবনী সে নিজেরই মতো। এ কাহিনী, এ জীবনী, এ কাহিনী জীবনী সে নিজেরই মতো। গান শেষ হওয়ার সাথে সাথে চারপাশ করতালিতে মেতে উঠেছে। আমি স্টেজ থেকে নামতে নিতেই আমার সামনে বিয়ের কনে এসে দাঁড়ায়। আমি জাস্ট অবাক হচ্ছি গানটা শুনে। তুমি সত্যিই চমৎকার গেয়েছো। কালকে যখন ভাইয়া আমাকে বলেছে আমার বিয়ের অনুষ্ঠানে কোনো বড় শিল্পী আসবে না, তখন আমার মেজাজ অনেক খারাপ হয়ে গেছে, বার সেটা এখন তুমি ঠিক করে দিয়েছো। শিলা শিকদারের চোখ মুখ খুশিতে চকচক করছে। আমার মাঝে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে।
জীবনে সরাসরি কাউকে আনন্দ দিতে পারবো গান গেয়ে কল্পনার বাহিরে ছিল, কিন্তু সেটা এখন বাস্তবে পরিণত হয়েছে। আমি নম্র স্বরে উনাকে ধন্যবাদ দিয়ে স্টেজ থেকে নেমে পড়ি। আমাকে নামতে দেখে মুর্তাসিম এগিয়ে আসে আমার কাছে। নার্ভাস লেগেছে, গান কেমন লেগেছে না বলে এগুলো কি বলেন? দাঁত দিয়ে হালকা জিভ কাটল উনি, যার অর্থ চরম ভুল হয়ে গেছে। আমাদের একসাথে দেখে চাঁদনিও এগিয়ে আসে। উনি কিছু বলার আগেই চাঁদনি টিপ্পনি কেটে বলে, ভাবি তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো, তোমাকে তো টিভিতে দেখাবে। এই অনুষ্ঠানটা তো সেই মানুষের না। ডিরেক্টর তুর্য শিকদারের একমাত্র বোন অরপে মেকআপ আর্টিস্ট সেরা শিকদারের বিয়ে বলে কথা। ধমকে উঠল মুর্তাসিম বোনের কথা শুনে, তখন থেকে ফালতু বকে যাচ্ছিস, ওকে একটু রেস্ট নিতে দে। মুর্তাসিমের ওর কথা শুনে তুর্য শিকদার সায় দিয়ে বলে, মেয়েদের কাজই তো হলো ফ্যাচ ফ্যাচ করা। তুর্য শিকদারের কথা শুনে চাঁদনি ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, মনে হয় তার চোখের আগুনে ভস্ম করে দিবে। ওদের এত খুনসুটি দেখে আমি স্মিত হাসি। আমাদের এবার যাওয়া উচিত, আমার খুব মাথা। আমার কথার মাঝে তুর্য শিকদার ফোড়ন কেটে বলে, নো ভাবি, আপনি এভাবে যেতে পারেন না। আপনি এই প্রথম বর এবং একমাত্র ননদকে নিয়ে এখানে এসেছেন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত অন্তত আপনাদের থাকতেই হবে। কি বলিস মুর্তাসিম? উনিও তুর্য শিকদারের কথার সাথে সায় মিলিয়ে বলে, হ্যাঁ একদম ঠিক বলেছিস। বিয়ের পরেই প্রথম বউকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, তোমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। উনাদের কথা শুনে আমি অসহায় ভরা নয়নে সবার দিকে তাকিয়ে আছি। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 5:30 বেজে গেছে। আমি চাঁদনি আর উনি বিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠতে নিতেই উনি বলেন, এই ফারিহাত চাঁদ আইসক্রিম খাবে। উনার কথা শুনে চাঁদনি লাফিয়ে ওঠে। আমিও এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে গেলাম। উনি পাশের একটা স্টল থেকে দুটো আইসক্রিম নিয়ে আসে। একটা আমাকে আরেকটা চাঁদনিকে দিয়ে উনি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। আমরা আইসক্রিম খেতে খেতে অন্য পাশে চলে এলাম। আচ্ছা ভাবি, ভাইয়া আইসক্রিমের কথা বলে নিজের জন্য কিনলো না কেন? আমি ওর কথা শুনে ভাবুক ভঙ্গিতে বলি, তোমার ভাইয়ার হয়তো আইসক্রিম পছন্দ না, তাই না? ওর আইসক্রিম খুব পছন্দের। তুমি বরং গিয়ে ওকে জিজ্ঞেস করো আইসক্রিম খাবে কিনা। আচ্ছা চলো। চাঁদনি ফোন নিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে, তুমি যাও না প্লিজ, আমার একটা ইম্পর্ট্যান্ট কল করা লাগবে। আমি বাধ্য হয়ে ওনার কাছে চলে এলাম। এসে দেখি উনি গাড়ির সাথে হেলান দিয়ে খুব যত্ন করে সিগারেট মুখে দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সিগারেট মুখ থেকে বের করে বলে, চাঁদ কই? আর এখানে কেন এসেছো ওকে একা রেখে? উনার কথা শুনে আমি মিনমিনিয়ে বলি, চাঁদনি তো বললো আপনার আইসক্রিম পছন্দের, তাই তো আমি এসেছি। আমার কথা সম্পূর্ণ শেষ হতে না দিয়ে উনি বলেন, আইসক্রিম তো দুটোই কিনেছি। তুমি কি তোমার এই আধ খাওয়া আইসক্রিমটা আমাকে খাওয়ার জন্য বলছো? উনার কথা শুনে আমি কপট রাগ দেখিয়ে বলি, এই সিগারেট না খেয়ে আমার এই আধ খাওয়া আইসক্রিম খাওয়া অনেক ভালো। আর আমি আমার আইসক্রিম থেকে আপনাকে কেন ভাগ দেব? আমি তো এমনি এসেছি। আমার কথার মাঝেই আমার হাতে থাকা আইসক্রিমটিতে উনি ঝুঁকে এসে কামড় বসিয়ে দেয়। উনার এই কাণ্ড দেখে আমি হতভম্ব হয়ে যাই। পরক্ষণে উনার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেই। এই হাসছ কেন? আমি নিজের হাসিকে নিয়ন্ত্রণে এনে বলি, আপনার মুখে আইসক্রিম লেগে আছে তো তুমি শাড়ি পরেছ কেন? তোমার ওই শাড়ির আঁচল দিয়ে আমার মুখের আইসক্রিম মুছে দেও। উনার আবদার শুনে আমি আবারও হেসে দেই। আমি পারবো না বলে চলে যেতে নিতেই উনি আমার শাড়ির আঁচল ধরে রাখেন। আশ্চর্য তো, আপনি বাচ্চাদের মতো এমন করছেন কেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে উনি আমার শাড়ি দিয়ে আয়েশ করে মুখ মুছে নেন। আমি মুখ কুঁচকে বলি, আপনি একদম শাড়ির মধ্যে আইসক্রিম লাগাবেন না। অলরেডি কাজ শেষ আমার সুইটহার্ট। বলেই উনি বাঁকা হাসেন। উনি আমার সামনে থেকে সরে গিয়ে বলে, এই চাঁদ আমরা চলে যাচ্ছি, তুই যদি যেতে চাস তবে তাড়াতাড়ি সামনে আয়। উনার বলার আগেই চাঁদনি এগিয়ে আসে। তোমাদের রোমাঞ্চ শেষ না হলে আসবো কিভাবে?
চাঁদনির কথা শুনে উনি আমার দিকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বাড়িতে তো আমার দিকে ফিরেও তাকায় না, এখানে রাস্তায় এসে এখন তার প্রেম প্রেম ভাব হচ্ছে বুঝলি চাঁদ। উনার কথা শুনে আমি দাঁতে দাঁত চেপে বলি, আপনার মতো নির্লজ্জ লোক আমি দুজন দেখিনি। আমার কথা শুনে চাঁদনি মিটমিট করে হাসছে। ও গিয়ে গাড়ির ভেতরে বসে পড়ে। ওর এই মিটমিট করে হাসার কারণে আমার আরো অস্বস্তি হচ্ছে। আমি উনার দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলি, সরুন সামনে থেকে, আপনি আপনি একটা পাগল। আমার কথা শুনে উনি হো হো করে হেসে ওঠে। উনার হাসি দেখে আমার রাগ আরো বেড়ে গেছে। উনাকে পাশ কাটিয়ে যেতে নিতেই উনিও সেই পাশে চলে আসে। ফলে উনার মাথার সাথে বাড়ি খেয়ে আমার অবস্থা শেষ। আমার একমাত্র মাথার টার 12টা বাজিয়ে দিয়েছেন আপনি। উনি আমাকে ধমকে বলে, চুপ করো সুপি, মানুষের মাথা আবার একমাত্র হয় নাকি? মানুষের মাথা 5টা হয় নাকি? মানুষের মাথা একটাই হয়। জাগোগে সেসব কথা বাদ দিয়ে আরেকটা বাড়ি দেন, না হলে আমার মাথায় শিং গজাবে। উনি আমাকে আবারও ধমকে বলে, তোমাকে আমি চুপ করতে বলেছি কিন্তু কি সব স্টুপিডের মতো কথা বলছো? আগের যুগের কুসংস্কারকে নিয়ে তুমি এখনো পড়ে আছো। তোমাকে আমি অনেক স্ট্রং একটা মেয়ে মনে করতাম। উনার ধমক শুনে আমি চুপসে যাই। এই ভাই তোরা আসবি নাকি? চাঁদনির কথা শুনে আমি গিয়ে গাড়িতে বসে পড়ি। বাড়িতে আসতে আসতে প্রায় 7টা বেজে গেছে। বাড়িতে ঢুকেই আমার শাশুড়ি আয়েশা বেগমের মুখোমুখি হলাম। আমাকে দেখে মুখ ঘুরিয়ে ফেলে। আয়েশা বেগম মুরতাসিমকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েকে বাড়িতে এনেছিস কি নাচ গান করার জন্য নাকি? বাড়ির বউকে গিয়ে বিয়ে বাড়িতে গান গাইতে পাঠিয়ে দিলি, অথচ আমাকে একবার বললিও না। আয়েশা বেগমের কথা শুনে উনার মুখে বিরক্তের ছাপ ফুটে ওঠে। তোমাকে বললে তুমি যেতে দিতে আমাদের? চাঁদনির কথা শুনে আয়েশা বেগম খেপে গেলেন। আমার অবাধ্য হয়ে তো আগেই গিয়েছিস, এখন আমার মুখে মুখে তর্কও করছিস। তো কি করব মা? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট বুঝো না কেন? তো এই মেয়েটার কিসের কষ্ট? ভালো বাড়ির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়ে। ব্যাস মা, তোমার অনেক কিছু বলা হয়েছে, দয়া করে আর কিছু বলবে না। সারা জীবন বাবাকে হাতের মুঠোয় রেখেছ তুমি। তুমি কি বাবাকে ফাঁসাওনি? উনার কথা শুনে আয়েশা বেগম ক্ষিপ্ত মেজাজে বলে, আগে তো আমার মুখে মুখে তর্ক করতে না, তাহলে সব কি এই মেয়ের জন্যই হচ্ছে? বাড়ির সদর দরজা পেরিয়ে আমার শ্বশুর নিজাম চৌধুরী প্রবেশ করেন। উনি মুরতাসিমকে উদ্দেশ্য করে বলে, মুরতাসিম, তুই বৌমাকে নিয়ে অন্য বাড়িতে চলে যা। তুই তো ভালো একটা চাকরিও করিস, তাহলে সমস্যা কোথায়? কিন্তু বাবা, আমি তোমাকে আর চাঁদকে ছাড়া কিভাবে থাকবো? নিজাম চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি আর কয়দিন বাঁচব? মরার আগে চাঁদটাকে যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, তবে মরেও শান্তি পেতাম। তুমি একদম বেশি কথা বলবে না, চাঁদনির জন্য পাত্র তো রেডি আছে। শুধু কি একবার দেশে আসলেই ওর কাছে আমি চাঁদনিকে দিয়ে দিব। আয়েশা বেগমের কথা শুনে চাঁদনি দাঁতে দাঁত চেপে বলে, আমি তোমার ওই বোনের ছেলেকে বিয়ে করব না। আমি কি এতই পচে গেছি মা, যে তুমি আমাকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে চাইছো? ব্যাস, অনেক হয়েছে তোমাদের নাটক। অনেক সহ্য করেছি। আমি ফারিহা আর চাঁদকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। মুরতাসিমের ওর কথা শুনে আয়েশা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে। আয়েশা বেগম তেতে গিয়ে বলে, চলে যাবে মানে? ছোটবেলা থেকে যে তোদের আমি মানুষ করেছি, তার কি হবে? 19 বছর ধরে আমি চাঁদনিকে বড় করেছি। রিকি ভালো একটা ছেলে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে ওর। ও বলেছে চাঁদনিকে বিয়ে করে আমাকে আর ওকে বিদেশ নিয়ে যাবে। তোদের মা থাকলে তোদের লাথি উষ্ঠা দিয়ে চলে যেতে। আমি দেখি তোদেরকে মানুষ করেছি। সৎমা সৎমাই হয়, আপন হয় না। তুমি যদি আমার আপন মা হতে না, তাহলে আজ আর চাঁদনির সাথে এমন করার চিন্তা করতে না। মুরতাসিমের ওর কথা শুনে আমি চমকে ওনার দিকে তাকাই। সৎমা মানে আয়েশা বেগম ওনার নিজের মানুই। সবকিছু হয়েছে এই কালো মেয়ের জন্য। যেদিন থেকে বাড়িতে এসেছে শুধু ঝগড়া লেগে আছে। আমি কি আর এমনি এমনি এই মেয়েকে অলক্ষী বলি নাকি? মুখ সামলে কথা বলবে। ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, তোমার এত সমস্যা আসে।
আমি মুরতাসিমকে থামিয়ে বলি, আমার জন্যই যখন এত তর্ক বিতর্ক হচ্ছে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাই। আর শুনুন মিসেস আয়েশা বেগম, আজ আমি কালো বলে আপনি আমাকে অবহেলা করছেন না, একদিন এই কালো মেয়েকেই খুঁজে বেড়াবেন। আর আপনি আমাকে কালো বলেন আর যাই বলেন, আমার তাতে কিছু যায় আসে না। আমি আমার এই কালো চেহারাকেই ভালোবাসি। বলেই আমি বাড়ি থেকে বের হয়ে যাই। এখানে থেকে আমার কাজ নেই। শুধু শুধু আমার জন্য কেন একটা সুখী পরিবার ভেঙে পড়বে। বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে আনমনে হাঁটছি। হাতে থাকা ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে ওঠে। তুর্য শিকদারকে ফোন দিতে দেখে আমি একটু অবাক হয়ে যাই। ভাবে, আপনার জন্য গুড নিউজ আছে। আমাদের নতুন মুভিটার গান আপনাকে গাইতে হবে। তুর্য শিকদারের কথা শুনে খুশিতে আমার চোখে পানি চলে আসে। এখন যদি উনি পাশে থাকতো তাহলে হয়তো আমার থেকে বেশি খুশি হতো। হঠাৎ একটা হাত সযত্নে আমার চোখের পানি আলতো হাতে মুছে দেয়। চোখ খুলে দেখি মুরতাসিম আমার সামনে দাঁড়িয়ে আছে। উনাকে দেখে আমি কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। পরক্ষণে নিজেকে সামলে বলি, আপনি এখানে কেন এসেছেন? আমার জন্য আপনাদের পরিবারের উপর দিয়ে অনেক কিছু গিয়েছে, তাই আমি চাই না আর কোনো ক্ষতি হোক। এবার অন্তত আমাকে যেতে দিন। আচমকা মুরতাসিম আমাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে থাকে। উনাকে কাঁদতে দেখে আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। তুমি নিজের ওর স্বার্থটাই বুঝলে ফারিহা। আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি নিজের উদ্দেশ্য পূরণ করে এখন চলে যেতে চাইছো। উনার কথা শুনে আমি একদম নিশ্চুপ হয়ে গেলাম। আমি তোমাকে ভালোবাসি, তুমি সেটা জানো। আমি তোমাকে আর জোর করব না। ভালো না হয় নাই বাসলে অন্তত তোমার বর হিসেবে আমার কাছে কি থাকা যায় না? আমার জন্য আপনাদের সংসারে অশান্তি হোক সেটা আমি চাই না। আমি নতুন একটা বাড়ি কিনবো ঠিক করেছি। তুমি আর চাঁদকে নিয়ে থাকবো। চাঁদ যদি মায়ের কাছে থাকে তাহলে মা নির্ঘাত ওকে রিকির সাথে বিয়ে দিয়ে দিবে। কিন্তু বাবা আবার মাকে ছাড়া আমাদের সাথে থাকবে না। আর মাকে বাবা আমাদের সাথে থাকতে দিবে না। আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছি। কি বলা উচিত এখানে আমার জানা নেই। তাই নিশ্চুপ থাকাই ভালো। হঠাৎ কেউ একজন এসে আমাকে জড়িয়ে ধরে। তাকিয়ে দেখি চাঁদনি। ভাবি, তুমি আমাকে রেখে যেও না প্লিজ। আমি তোমার সাথে অনেক মিশে গিয়েছি, আমি চাইলে আর তোমার থেকে সরে যেতে পারবো না। চাঁদ, তোর ভাবি তোকে ছেড়ে যাবে না। কি ফারিহা, আমি কি ভুল বললাম নাকি? আমি মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিই। আমি না বলার সাথে সাথেই চাঁদনি আর মুরতাসিম হেসে ফেলে। চলো ভাবি, আমরা এখন বাড়িতে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নেই। আমাদের আবার নতুন বাড়ি খুঁজতে হবে। কিন্তু এই রাতের বেলা কিভাবে বাড়ি খুঁজবেন? আমি মুরতাসিমকে প্রশ্নটা করতেই উনি কিছুটা চিন্তিত হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আমরা তাহলে আজ রাত বাড়িতে থেকে কাল বের হব। না চাঁদ, যেই বাড়িতে ফারিহাকে অপমান করা হবে সেই বাড়িতে আমি এক মুহূর্তেও থাকতে চাই না। আমরা বরং এখান থেকেই তুর্যদের বাড়িতে চলে যাই। তুর্যের কথা শুনে চাঁদনির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু আপনি কিভাবে ওনাদের বাড়িতে যাবেন? সেরা শিকদারের মাত্র বিয়ে হয়েছে, তুর্য ভাইয়া এখন ঝামেলায় আছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, তুর্য ভাইয়া ফোন দিয়েছে। হোয়াট? কি বলেছে তুর্য? বলেছে উনার নতুন মুভির গান আমাকে গাইতে হবে। কনগ্রাচুলেশন ভাবি। বলেই চাঁদনি আমাকে জড়িয়ে ধরে। আমি খেয়াল করলাম মুরতাসিমের ওর মুখটা কিরকম শুকিয়ে গেছে। কি হয়েছে আপনার? আপনি খুশি না? উনি কিছুটা রাগ নিয়ে বলে। এতক্ষণে বলার সময় হয়েছে তোমার। আমি তো তোমাকে জড়িয়ে ধরে শুভকামনা জানানোর আগেই চাঁদ জড়িয়ে ধরেছে। উনার কথা শুনে আমি ফিক করে হেসে দিই। ভাই বোন দুজনেই পাগল। একজন ভাবি বলে তো আরেকজন বউ বলে। তুর্য শিকদারের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে গেছে। আমরা বাড়িতে আসতেই তুর্য শিকদার ভূত দেখার মতো চমকে ওঠে। মুরতাসিম ব্রো, তোরা কি সত্যিই এসেছিস? এই চাঁদ আমাকে একটা চিমটি কাটতো। তুর্য শিকদারের কথা শুনে চাঁদনির কপালে বিরক্তির ছাপ ফুটে ওঠে। চাঁদনি ইচ্ছে করে জোরে তুর্য শিকদারকে চিমটি কাটে। তুর্য শিকদার চিমটি কাটার পর হো হো করে হেসে ওঠে। কি তুর্য ভাই, তুই কি পাগল হয়ে গেছিস নাকি?
নারে ব্রো, তোর বোনের কোমল হাতের ছোঁয়ায় আমি ফিদা হয়ে গেছি। আচ্ছা সেসব কথা বাদ দে, আমরা কি আজ তোর এখানে থাকতে পারবো? তুর্য শিকদার কিছুটা অভিমানের স্বরে বলে। আমি কি তোদের কখনো বারণ করেছি থাকার জন্য? তুই কিভাবে ভাবলি এটা? আরে আমি সেভাবে বলতে চাইনি। আস্তে আস্তে মুর্তাসিম তুর্য শিকদারকে সব খুলে বলে। সব শুনে তুর্য শিকদার মুর্তাসিমকে বলে, তোর বোনকে তো তোর হিটলার মালিকের সাথে বিয়ে দিয়ে দিবে। পাত্র হিসেবে তরিকির থেকে আমি ভালো নাকি? চাঁদনি ফোন কেটে বলে, তুর্য ভাইয়া, আপনি এখন কি বলতে চাইছেন? আমি এখানে বিয়ে করতে আসিনি, বুঝলেন? তুর্য চাঁদনিকে ধমকে বলে উঠে, তোমাকে আমি জিজ্ঞেস করেছি, বড়দের মাঝে কথা বলবে না। চাঁদনি দাঁত দাঁত চেপে বলে, আচ্ছা বিয়ের দিনও তো বড়রা কথা বলবে, তখন আমি বড়দের মাঝে কথা বলবো না? দেখি কে আমাকে কবুল বলতে বলে। চাঁদনির কথা শুনে সবাই হো হো করে হেসে দেয়। এই চল আমরা খাবার খেয়ে নিই। সেরা যাওয়ার পরে একদম ভেঙে পড়েছিলাম। তোরা এসেছিস, ভালো করেছিস। আচ্ছা চল, প্রচুর ক্ষুধা লাগছে। বলেই মুর্তাসিম তুর্য শিকদারের আগে আগে গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে। গান গাওয়ার জন্য আজ আমার ডাক পড়েছে, তাই মুর্তাসিম আমাকে পৌঁছে দিয়ে অফিসে চলে যায়। আমিও গান গাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম। আমাকে আসতে দেখে তুর্য শিকদার এগিয়ে আসে। তার পাশে চাঁদনি শিকদারও আছে। চাঁদনি আর তুর্য শিকদারের বিয়ে হয়। দুজনের মতামতের ভিত্তিতেই বিয়েটা হয়। ভাবে আপনার বর মশাই আসেনি? তুর্য শিকদারের কথা শুনে আমি কিছুটা অভিমানের স্বরে বলি, না ভাইয়া, তার অনেক কাজ। আমাকে সময় দেওয়ার মতো কি ইচ্ছে তার আছে নাকি? আচ্ছা ফারিহা, তুমি কেন এটা মনে করছো? ভাইয়া তো তোমার গান লাইভে দেখবে বলে অফিসে চলে গেছে। চাঁদনির কথা শুনে আমি আর কিছু বলিনি। আমাকে গান গাওয়ার জন্য তুর্য শিকদার ডেকে চলে যায়। আমিও তার পিছনে গুটি গুটি পায়ে কক্ষে চলে আসি। গান গিয়ে বের হবার পর দেখি চাঁদনির পাশে মুর্তাসিমও দাঁড়িয়ে আছে। উনাকে দেখে মুখে এক চিলতে হাসির দেখা মিলে। কনগ্রাচুলেশন ফারিহা, বলেই মুর্তাসিম আমার দিকে এক গুচ্ছ লাল গোলাপ এগিয়ে দেয়। ও ভাইয়া, তুই জাস্ট ফাটিয়ে দিয়েছিস। ভাইয়া তুই আসিসনি কারণে ফারিহা সকাল থেকে মুখ গোমরা করে রেখেছে। এখন দেখ কিরকম মুচকি মুচকি হাসছে। চাঁদনির কথা শুনে মুর্তাসিম আমাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, এটা তো আমার বউ, তাই আমার জন্য মুখ গোমরা করে রেখেছে। আর তার মুখ গোমরা করে রাখা উদাও করার ঔষধও আমার কাছে আছে। এই আপনি চুপ করুন তো, সারাদিনই শুধু উল্টা পাল্টা বকেন। নো ভাবে, আপনি কেন মুর্তাসিমকে থামতে বলেন? এই মুর্তাসিম, তোর বউয়ের মন ভালো করার ঔষধটা আমাদেরও একটু দেখা। মুর্তাসিম ভাব নিয়ে বলে, তোদেরকে যদি আমি মন ভালো করার ঔষধ দেখাই তাহলে আজ আর আমাকে ঘরে জায়গা দিবে না। তোদের বরং আজ রিট দিয়েই চুপ করিয়ে রাখি। চাঁদনি খুশি হয়ে বলে, আজ একদম পেট ভরে খেয়ে দিয়ে তারপর তোকে ছাড়বো। সবাই চাঁদনির সাথে তাল মিলিয়ে রেস্টুরেন্টে চলে আসে। সবার খাওয়া দাওয়া শেষে যে যার বাড়িতে চলে যায়। আমি আর মুর্তাসিমও বাড়ির উদ্দেশ্য রওনা দিই। গাড়িতে বসে মুর্তাসিমকে বললাম যে পাশেই একটা লেক আছে, সেখানে যাওয়ার জন্য। মুর্তাসিম প্রথমে রাজি না হলেও পরে আমার জোড়াজুড়িতে রাজি হয়। একদম পানিতে পা দেওয়া যাবে না বলে দিলাম। আচ্ছা বাবা, বললাম তো দিব না। আচ্ছা চলো, বলেই মুর্তাসিম লেকের উদ্দেশ্য পা বাড়ায়। আমিও ওনার পিছন পিছন হাঁটা শুরু করি। মধ্য দুপুর হওয়ার কারণে লেকের আশেপাশে কোনো লোক নেই। এমনিতেও জায়গাটা বেশ নির্জন। লেকের সামনে এসে আমি লেকের চারপাশ ঘিরে থাকা ঘাসের উপর বসে পড়ি। উনিও আমার পাশে বসে পড়ে। আচ্ছা তুমি এখানে কেন এলে? একদম ভালো লাগে না এখানে? আমার নির্জন এবং লেকের পার অনেক ভালো লাগে। এটা তো নির্জন, তাই এখানে আসতে বললাম। উনি বসা থেকে আমার হাঁটুর উপর শুয়ে পড়ে। আমি উনার চুল টানতে টানতে বলি, আপনি কি আমায় সত্যিই ভালোবাসেন? এটা কোন ধরনের প্রশ্ন? জানি না। আগে তো চিৎকার দিয়ে দিয়ে বলতেন ফারিহা আমি তোমায় ভালোবাসি, বাট এখন আর এসব দেখি না। আমি তো চাই না তুমি বিরক্ত হও। আগে তোমাকে বললে তুমি বিরক্তের মতো তাকিয়ে থাকতে।
আমি কি আগের মতোই আছি মিস্টার চৌধুরী? আমার কথা শুনে মুর্তাসিম আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। জানো, তোমার মুখে মিস্টার চৌধুরী ডাকটা আমার কাছে অনেক মধুর লাগে। উনার কথা শুনে আমি মুখ টিপে হাসি। আমার প্রশ্নটা এড়িয়ে গেলেন কেন? তুমি তো আর আগের ফারিহা নও। তুমি তো আমার গায়িকা ফারিহা। আমার একান্তই আমার। বলেই মুর্তাসিম আমাকে জড়িয়ে ধরে। সমাপ্ত।